ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব গম চাষ নিয়ে। গম কিন্তু এর মধ্যেই বোনা হয়ে গেছে, এখন কিন্তু মধ্যবর্তীকালীন পরিচর্যার সময়। তাই কিভাবে আমরা গমের মধ্যবর্তীকালীন পরিচর্যা করব সে বিষয়ে আমরা জেনে নেব বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর গোপাল চন্দ্র দের কাছ থেকে। গোপালদা, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। নমস্কার। প্রথমে যেটা জিজ্ঞেস করব যে সব ফসলেরই একটা খুব বিরাট সমস্যা হচ্ছে আগাছা। তো আমরা গমের ক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণ কিভাবে করব? গম যেহেতু ঘাস জাতীয় এবং মোটামুটিভাবে সারিতে বুনলে প্রায় 22.5 সেন্টিমিটার দূরে দূরে সারি, আর বোনা হলে তো কথাই নেই। এবং প্রথম থেকেই দেখা যায় নানা রকমের শীতকালীন আগাছা হয়, তার মধ্যে বথুয়া এবং অন্যান্য ঘাস তো রয়েছেই। তাছাড়া গমের সাথে যুক্ত দুটি বিশেষ আগাছা, যেটাকে আমরা ফেলা ঘাস বলি, এবং আরেকটি হলো জংলি জই, এগুলোর উপদ্রব হয়। এক্ষেত্রে আমরা সাধারণভাবে বলি যে মোটামুটিভাবে সেচ দেওয়ার আগে, প্রথম সেচ সাধারণত 21 থেকে 25 দিনের মাথায় পড়ে, দ্বিতীয় সেচ প্রায় 40 থেকে 45 দিনের মাথায়। এই দুটি সেচ দেওয়ার আগেই যেন আমরা আগাছা নিয়ন্ত্রণ করতে পারি যে কোনোভাবে, অর্থাৎ প্রাথমিকভাবে নিড়ান দেওয়া সবচেয়ে ভালো। অনেকে এই নিড়ান না দেওয়ার জন্য তারা বুঝতে পারে না কতখানি ক্ষতি হচ্ছে, সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর যেখানে অবশ্যই আগাছা হয়, এটার যারা চাষিরা জানেন, সেখানে কিছু কিছু রাসায়নিক ওষুধের ব্যবহার চলে আসছে। সেটা হচ্ছে পেন্ডিমেথিলিন একটি ওষুধ, বা আইসোপ্রোটিউরন। এগুলো মোটামুটিভাবে প্রতি হেক্টর জমিতে 1 কেজি সক্রিয় উপাদান হিসেবে ব্যবহার হয়। এছাড়া অনেক সময় যদি চৌড়া পাতা জাতীয় আগাছার দেখা যায়, তাহলে সেক্ষেত্রে যেমন বথুয়া, সেখানে 35 থেকে 40 দিনের মাথায় 2,4-D যে সোডিয়াম লবণ, এটা ব্যবহার করা হয়। সেটা 0.5 কেজি থেকে 0.7 কেজি প্রতি হেক্টর জমিতে এটা স্প্রে করা হয়। এরপরে কিন্তু 2,4-D স্প্রে করা যায় না, তাতে গাছের নানা রকম বিকলাঙ্গ দেখা যায়। সুতরাং আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি উপযুক্ত সময়, এবং প্রথম থেকে ব্যবস্থা নিলে আগাছা থেকে ফসলকে মুক্ত রাখা যায়। আচ্ছা, সেচের কথা আপনি বললেন, কিন্তু তবু আর একটু বিস্তারিতভাবে জানতে চাইব সেচের ক্ষেত্রে কটি সেচ দেব এবং কোন কোন দিকগুলি খেয়াল রাখবো সেচ দেওয়ার ক্ষেত্রে? পশ্চিমবঙ্গের গম মোটামুটি 115 থেকে 120 দিনের মধ্যে কাটা যায়। এই জন্যে এর ক্ষেত্রে 4 থেকে 5টি সেচ দিলেই যথেষ্ট। এবং যেখানে জলের স্বল্পতা আছে, অভাব আছে, সেখানে অবশ্যই প্রথম সেচ দিতে হবে, যেটাকে বলা হয় গাছের যে প্রথম যে পাশ কাটি বেরোনোর আগে সেচ, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্রাউন রুট ইনিশিয়েশন। সেই সময়টা এটা মোটামুটিভাবে 21 থেকে 25 দিনের মাথায় আসে। সুতরাং প্রথম সেচ, বা যেখানে একটি সেচ দেওয়ার জল আছে, এই সময়টাতেই দিতে হয়। যেখানে দুটি সেচের ব্যবস্থা বা জলের আছে, সুযোগ আছে, সেখানেই 21 দিনের মাথায় এবং মোটামুটি 65 দিনের মাথায় দিতে হয়। যেখানে 3টি সেচের ব্যবস্থা আছে, সেখানে এই সিআরআই বা ক্রাউন রুট ইনিশিয়েশন অর্থাৎ 21 থেকে 25 দিনের মাথায়, আরেকটি 60 থেকে 65 দিনের মাথায়, আরেকটি 80 থেকে 85 দিনের মাথায়। যেখানে 4টি সেচ আছে, সেখানে ওই 21 থেকে 25 দিন, 62 থেকে 65 দিন, আরেকটি 85 দিন, এবং মোটামুটি 100 দিনের মাথায়। যেখানে তার চেয়েও বেশি সেচের সুযোগ আছে, সেখানে 21 থেকে 25, 42 থেকে 45, 62 থেকে 65, 85 থেকে 90 এবং 108 থেকে 10 দিনের মাথায়। এটা হচ্ছে সাধারণ সেচের উপরে, কিন্তু এটা নির্ভর করে আবার যদি আকাশের বৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে একটা বা দুটো সেচ দেওয়ার প্রয়োজন হয় না। সুতরাং এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেমন জলের যোগান, ঠিক সেরকমভাবে সেচের ব্যবস্থাটা করতে হয়। আচ্ছা, আর কোনো কি বিশেষ দিক আছে যেটা খেয়াল রাখতে হবে? হ্যাঁ, সেটা অবশ্যই। সেটা হলো গমে কখনোই বেশি জল দিতে নেই, এবং এটাতে দুদিকে বাঁধ দেয়া, এরকম পার্টি হিসেবে সেচ দিতে হয়। যেখানে
পাটিটার চওড়া 2 থেকে 3 মিটার, একদিক থেকে জল ঢোকানো হয়, শেষে পৌঁছানোর আগে জলটা বন্ধ করে দিতে হয় যাতে বাকি অংশটা সহজেই হয়ে যায়। কখনো জল দাঁড় করেই রাখা চলে না গমের ক্ষেত্রে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর লক্ষ্য রাখতে হয় যে যেন আমার তার আগেই আগাছাটা নিয়ন্ত্রণ করা যায়, তা নাহলে কিন্তু প্রচুর আগাছা এসে যায়। হয়তো দেখা যায় প্রথম সেচের আগে মাঠে বা জমিতে একটাও আগাছা নেই, সেচ দেওয়ার পরপরই কিন্তু প্রচুর আগাছা এসে যায় বা বৃষ্টি হলেও আগাছা এসে যায়। সেই জন্য আগাছাটা নিয়ন্ত্রণ করে আমাদের সেচ দেওয়া দরকার। আচ্ছা, এবার একটু সারের প্রসঙ্গে জানতে চাইবো, চাপান সার। অবশ্যই আমাদের যে প্রাথমিক সার দেয়া থাকে তার উপরে সাধারণত 40 থেকে 45 দিনের মাথায় আমাদের চাপান সার হিসেবে দিতে হয় নাইট্রোজেন। সেটা 20 থেকে 40 কেজি পর্যন্ত। যেগুলো কাদামাটি বা এঁটেল মাটি জাতীয় সেখানে আমার চাপান একটা দিলেই চলে, কিন্তু যেখানে বালি মাটি বা কিছুটা হালকা মাটি সেখানে আমাদের দুবার চাপান সার দিতে হয়। ওই পরিমাণটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, 20 থেকে 25 কেজি করে দিয়ে, একটা 40 দিনের মাথায় আর একটা 60 দিনের মাথায়। কিন্তু এই চাপান সার দেওয়ার এটা খুব পরীক্ষা করে দেখা গেছে, সেচ দেওয়ার আগে সার প্রয়োগটা না করে চাপান সারটা সেচ দেওয়ার পরে ভিজে মাটিতে সারটা দিলে, নাইট্রোজেন সারটা, তার থেকে ফলন বেশি পাওয়া যায়। একই সার কিন্তু সময়টার জন্যে খুব ভালো কার্যকারিতা হয় যখন সেচটা দেওয়ার পরে ভিজে মাটিতেই চাপান সারটা ছড়ানো হয়। আচ্ছা, এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু অনুখাদ্যের অভাব আমাদের লক্ষ্য করা যায়। সেগুলো যেন জমিতে যদি প্রাথমিকভাবে না দেয়া না থাকে তাহলে আমাদেরকে ছিটিয়ে অর্থাৎ স্প্রে করে গাছের উপরে দিতে হয়। প্রধানত দেখা যাচ্ছে জিঙ্ক এবং বোরন এই দুটোর কার্যকারিতা ভীষণ প্রয়োজন হয়। গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গটা, সেখানে জিঙ্কের অভাব প্রায়ই দেখা যায় এবং সেটার জন্যে জিঙ্ক সালফেট সাধারণত আমরা প্রতি হেক্টরে স্প্রে করার জন্য 10 কেজির মতো জিঙ্ক সালফেট নিই এবং তার সঙ্গে 5 কেজি চুন এটা গুলে নিয়ে 750 থেকে 1000 লিটার জল দিয়ে স্প্রে করতে হয়। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে জিঙ্ক ছাড়াও বোরন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় দেখা যায় গমের গাছ খুব ভালো হয়েছে, শীষ ভালো হয়েছে, কিন্তু সেখানে দানা হচ্ছে না। তার মূল কারণ হলো এই বোরনের অভাব। সেক্ষেত্রে বোরাক্স বা বোরনের যে বিভিন্ন রকম পাওয়া যায় অনুখাদ্য, সেগুলো অবশ্যই অন্তত একটা স্প্রে করা দরকার। কখনো কখনো দুটো স্প্রেরও প্রয়োজন হয়। আর যেখানে প্রায়শ এটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মতো জমিতে, সেখানে মাটিতে বোরন প্রয়োগ করার প্রয়োজন হয়। সুতরাং এগুলো চাপান সার হিসাবে যেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, তার সঙ্গে ফসলের স্বাস্থ্য ইত্যাদি। আর তাছাড়া অন্যান্য যে সমস্ত আজকাল বৃদ্ধি নিয়ামক বেরিয়েছে সেগুলোও কিন্তু আমরা দিতে পারি। তার মধ্যে ফটোসিন্থ বা ট্রায়াকন্টানল, এগুলো যদিও সরাসরি উদ্ভিদ খাদ্য নয়, কিন্তু ফসলের ফলন বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এগুলো সময় মতো করা দরকার। গোপালদা, রোগ পোকা তো যে কোনো ফসলের ক্ষেত্রেই একটা খুব ভয়ের ব্যাপার কৃষক বন্ধুদের কাছে। গমের ক্ষেত্রে রোগ পোকা কি ধরনের হয় এবং তার নিয়ন্ত্রণ? আচ্ছা, গমের সাধারণভাবে হচ্ছে এদের রোগ পোকার উপদ্রবটা কম, কিন্তু তবুও সেচ সেবিত বা বিনা সেচেও যেখানে চাষ হয় সেখানে উইয়ের উপদ্রব ভীষণ হয়। সেজন্যে আমাদের উইকে মারবার জন্যে প্রথমেই জমি তৈরির সময় নানা রকমের যে পোকা মারার ওষুধ আছে তার মধ্যে আমরা কার্বারিল দিতে পারি বা ক্লোরোপাইরিফস দিতে পারি। এই ধরনের ওষুধ আমরা প্রয়োগ করলে ভালো। যদি সেক্ষেত্রে না দেয়া থাকে অথচ আক্রমণ হচ্ছে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ডার্সবান বা ক্লোরোপাইরিফস এটা স্থানীয়ভাবে যে জায়গাগুলো হচ্ছে সেখানে প্রয়োগ করলে সুবিধা। এছাড়া রোগ আছে যদিও, কিন্তু তার থেকে ব্যাপক ক্ষতি আমাদের এখানে হয় না। কিন্তু এখনও একটা হচ্ছে কালো ভুসো শীষ হওয়া, সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কমে গেছে। তথাপি একটা ঝাড়ে যদি একটি শীষ দেখা যায় যে কালো হচ্ছে, তার মানে হলো যে পুরো ঝাড়টাই কিন্তু ওই রোগ জীবাণু দিয়ে আক্রান্ত। পুরো ঝাড়টাকে তুলে ফেলতে হয় এবং যখন প্রথম দিকে দেখা যায় শীষটা কালো দেখা যাচ্ছে না, একটা রূপালি রঙের পর্দা দিয়ে ঢাকা আছে, সেটার থেকেই বোঝা যায়
এবং অন্যান্য শীষ বের হওয়ার আগেই কিন্তু ওটা বের হয়। এই জন্যে ওটাকে তুলে নিয়ে পুরো ঝাড়টাকে তুলে ফেলতে হয়। হয়তো অন্যগুলো পরে হবে কিন্তু সবগুলোই কালো হবে, এটাই লক্ষণীয়। এটা কিন্তু একবার হলে পরের বছর আবার বীজে সেটা সংক্রমিত হয়, সেজন্য এটাকে নিয়ন্ত্রণ করা দরকার। এছাড়া মরচে রোগ এবং অন্যান্য যে সমস্ত রোগ দু একটা দেখা যায় সেটার লক্ষণ বুঝে আর কি সেই লক্ষণ বুঝে করতে হয়। পোকারও উপদ্রব কম, তবে অনেক সময় শেষের দিকে পোকা না হয়ে বা লেদা পোকা হলেও কিছু কিছু শীষ কাটার মতো হয়, কেটে দেয়, সেগুলো খুব অল্প, তা দিয়ে খুব ক্ষতি হয় না। কিন্তু যেটা ক্ষতি অনেক সময় হয় সেটা হচ্ছে ইঁদুরের উপদ্রব। গম যদি ভালো জন্মায়, ভালো হয়, তাহলে ইঁদুরের আক্রমণ হয়। সেক্ষেত্রে আমাদেরকে যে কোনো রকমের ইঁদুরের যে বিষাক্ত বড়ি ব্যবহার করা যায়, জিঙ্ক ফসফাইডের বা অন্য কোনো কিছু যেগুলো বেট বা ওষুধ ব্যবহার করা যায়, সেগুলো অনেক সময় কাছাকাছি গাছ থাকলে পাখির উপদ্রব হয়, টিয়া পাখি থেকে আরম্ভ করে, সেগুলো মাঝে মাঝে তার কিছু ব্যবস্থা নিলে খুব একটা ক্ষতি হয় না। আচ্ছা, এবার আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে ফসল কাটা। হ্যাঁ, মানে এক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো, ঝাড়াই, ফসল কাটা ইত্যাদি তো আছেই, কিন্তু বিশেষ করে গুরুত্ব দিয়ে যদি বলেন বীজ সংরক্ষণটা কিভাবে করবো পরের বছরের জন্য, মানে একটু একটু ঝাড়াই থেকেই বলুন, মানে কিভাবে তুলবো আমরা ফসলটা। প্রাথমিকভাবে হচ্ছে গম পাকাটা হলুদ থেকে ক্রমশ খড় অর্থাৎ শুকনো আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে আমাদেরকে কাটার সময়টাতে অন্তত দানাগুলোতে যেন 20 থেকে 25% রস থাকে, এরকম সময় কাটার দরকার। আর বীজের জন্য কাটার সময়টা একই, কিন্তু আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হয় যেন অন্য কোনো জাতের গম একসাথে মিশে না থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি খাঁটি বীজ, সেটা হওয়া দরকার। এবং কোনো আগাছা, বিশেষত আমি প্রথমেই বলেছি যে ফেলা ঘাস বা জংলি জই, এগুলো যেন জমিতে না থাকে, কারণ এগুলো ওই বীজের সাথে মিশে আবার পরের বছর জমিতে এসে যায়। সুতরাং সেইগুলো লক্ষ্য রাখতে হয়। আর যেখানে বড় জমিতে চাষ হয় সেখানে সাধারণভাবে যেগুলো বর্ডার বা বাইরের দিক, সেখানটা বাদ দিয়ে অন্তত 3-4 মিটার বাদ দিয়ে মাঝখানের অংশের যদি গাছগুলো কেটে নিয়ে বীজের জন্যে আলাদা করে বেছে নিয়ে বীজ করা হয় তাহলে সবচেয়ে ভালো। এবং এই যে কালো ভুসো রোগ, সেটা যেন জমিতে কোনোভাবেই না থাকে, সেটাও দেখতে হয়। সুতরাং এই দিকগুলো খুব ভালো করে লক্ষ্য রাখতে হয় যাতে কোনো রকম সংমিশ্রণ না হয়। এবং তারপরে সেটাকে কেটে যেখানে আমরা ঝাড়াই মাড়াই করব সেখানে তার আগে কোনো জাত বা কোনো কিছু যেন না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ঝাড়াই মাড়াই করতে হয়। আর কখনোই এই মুগুর বা কোনো কিছু দিয়ে আঘাত করে গম ঝাড়াইটা করতে নেই বীজের জন্য। তার কারণ হলো আঘাতে বীজটা হয়তো ফেটে গেল, দেখা গেল না, তার থেকে কিন্তু আমাদের বীজ নষ্ট হয়ে যাওয়ার ভীষণ সম্ভাবনা থাকে। তারপরে যখনই ফসল মোটামুটি পেকে গেল, অর্থাৎ মানে খড়ের মতো হলো, তখন আজকালকার দিনে আমাদের যে কাটার ব্যবস্থা রয়েছে, যদিও এখনও কাস্তে দিয়ে হাত দিয়ে কাটার ব্যবস্থা আছে, যন্ত্র দিয়ে কাটার ব্যবস্থা আছে, একসঙ্গে কম্বাইন হারভেস্টারে কাটা, ঝাড়া এবং বস্তা করা একসঙ্গে হয়ে যাচ্ছে, এই দিকটা রয়েছে। এই যে হাতে কাটা যে গম, সেটাকেও আমরা আবার নিয়ে এসে আলাদা গম ঝাড়াই যন্ত্রে সহজেই মাড়াই করা যায়। কিন্তু অনেকে চাষিরা হয়তো রাস্তায় গম ফেলে রাখে, যার গাড়ি চলে গেলে গমগুলো আলাদা হয়। এটা কখনো করবেন না, এটা ভীষণ ক্ষতিকর বীজের পক্ষে এবং যে গাড়ি চলছে তাদের পক্ষে। এতে বীজ দানা তো ভেঙে যায় ইত্যাদি হয়। সুতরাং এই দিকগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয়। ঝাড়াই মাড়াইয়ের খুব প্রয়োজন হয় এবং তা দিয়ে আমাদের যে তারপরে শুকানোর জন্যে অন্তত 3-4টে রোদ খাইয়ে তাকে ভালোভাবে শুকিয়ে নিতে হয়, যাতে দানাতে 12% বেশি রস না থাকে। আর কখনোই দেখতে হয় যে মাঝে মাঝে কোনোভাবে যদি আকাশ গোলমাল থাকে বা কিছু হয়, তখন দানাও কিছু কিছু রস সংগ্রহ করে নেয় বাতাস থেকে, তার সেটা যেন না হয় সেজন্য কোনো পলিথিন প্যাকেট বা কোনো টিনের পাত্রে সেটাকে ভরাই করে রাখতে হয়। মাঝে মাঝে রোদ ইত্যাদি দিলে সেটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুষ্ক পরিবেশে রাখা দরকার, পরিবেশে রাখতে হবে। আমরা জেনে নিলাম গমের মধ্যবর্তীকালীন পরিচর্যা, অর্থাৎ সেচ, চাপান সার এবং আরও অন্যান্য যে আগাছা নিয়ন্ত্রণ, রোগ পোকা নিয়ন্ত্রণ ইত্যাদির মাধ্যমে কীভাবে আমরা মধ্যবর্তীকালীন পরিচর্যা করবো। কারণ দেখুন, ফসল লাগিয়ে দিলাম সেটাই শুধু কিন্তু প্রধান নয়, তারপরে কিন্তু পরিচর্যাটাই আসল। কাজেই আপনারা
খুব মনোযোগ সহকারে এই মধ্যবর্তীকালীন পরিচর্যা করুন গমের ক্ষেত্রে। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। আজকে আমাদের আলোচ্য বিষয় মাছ। মাছ বাঙালির প্রিয় খাদ্য, আর সারা বছর ধরে আমরা মাছ খাই, অথচ মাছের উৎপাদন কিন্তু খুবই কম। বিভিন্ন মরশুমে মৎস্য চাষিরা কিভাবে মাছের বিশেষ পরিচর্যা নিয়ে থাকবেন, আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। সঙ্গে রয়েছেন বনস্পতি বিশ্বাস, সহ মৎস্য আধিকারিক, বর্ধমান। প্রথমে চলে যাব তার কাছে, যে আপনার কাছে জানতে চাইব যে এই শীতের মরশুমে মৎস্য চাষিরা কি কি ধরনের মাছের বিশেষ পরিচর্যা নেবেন? ঠিক, আমরা সাধারণত জানি যে মাছ শীতকালে বাড়ে না, কিন্তু আমরা যে 6 ধরনের মাছ চাষ করি তার মধ্যে 3টি অর্থাৎ রুই, কাতলা এবং মৃগেল হলো দেশীয়, এবং গ্রাস কার্প, সিলভার কার্প এবং আমেরিকান রুই, এই 3টি মাছ বিদেশি। এবং মূলত এই 3টি মাছকেই আমরা একসময় এনেছিলাম ঠান্ডা বা শীতপ্রধান দেশ থেকে। তাই শীতকালে আমাদের দেশে শীতকালেও সিলভার কার্প, গ্রাস কার্প এবং আমেরিকান রুই কিছুটা হলেও বাড়ে। সেই জন্য এই 3টি মাছের ক্ষেত্রে পরিচর্যা প্রয়োজন। সিলভার কার্পের পরিচর্যা বলতে বোঝায় হালকা সবুজ রঙের জলকে ধরে রাখা। এই জন্য নিয়মিত সুপারফসফেট সার এবং অতি অল্প পরিমাণে পোলট্রি লিটার ব্যবহার করা উচিত। গ্রাস কার্পের ক্ষেত্রে পরিচর্যা একটাই, বাইরে যে সমস্ত খালবিল ডোবাতে প্রচুর জলজ ঝাঁঝি হয়ে থাকে, সেই জলজ ঝাঁঝি বা ঝাউয়ের মতো আগাছা এগুলো তুলে এনে নিয়মিত গ্রাস কার্পকে খাওয়ানো, কারণ গ্রাস কার্প যতটা এই ঝাঁঝি খাবে ততটাই বাড়বে। তৃতীয়ত, আমেরিকান রুই মাছ এই সময়ে মাছের পেটে ডিম আসে এবং তারা ডিম ছাড়ে, তাই তারা যাতে সঠিকভাবে ডিম ছাড়তে পারে এই জন্য পুকুরের কোণে কিছুটা জায়গায় জলজ ঝাঁঝি রাখা দরকার, এবং তাদের ডিম পাড়ার পর সেই ঝাঁঝিগুলো তুলে নিয়ে গিয়ে ডিমের পরিচর্যা করা দরকার। এইভাবে আমরা 3টি মাছের যত্ন করার জন্য মাছ চাষে পরিচর্যা করি। আচ্ছা, শীতের মরশুমে মৎস্য চাষিরা পুকুরের পরিচর্যা কিভাবে নেবেন? হ্যাঁ, প্রথম কথা, শীতে আমরা বেশি করে সার কখনোই দেব না। মূলত সার না দিলেই ভালো হয়, শুধু সিলভার কার্প, গ্রাস কার্প এবং আমেরিকান রুই পরিচর্যা যা করা দরকার করব। এই সঙ্গে আমরা নিয়মিতভাবে পুকুরে চুন প্রয়োগ করব, কারণ পুকুরে চুন প্রয়োগ না করলে জলের পিএইচ নেমে যেতে পারে। পিএইচ নেমে যাওয়া মানে জলে অ্যাসিড তৈরি হওয়া, এবং অ্যাসিড হওয়ার কারণে নানা ধরনের রোগ জীবাণু সক্রিয় হয়, এবং সেই সময় মাছের রোগ আক্রান্ত হয় এবং মাছ মরে যেতে পারে। এবং শীতের শেষে এই জন্য প্রায়শই বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায় এবং মাছের মরক লাগতে পারে। এইভাবে ক্ষতিগ্রস্ত হন মাছ চাষি। আচ্ছা, এই যে শীতের মরশুমে মাছ চাষের সঙ্গে সঙ্গে নানান রকম ফসল হয়, তো কৃষক ভাইরা সেই দিকে নজর দিতে গিয়ে মাছ চাষে অতটা নজর দিতে পারেন না, তো সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হয়? অবশ্যই, যেটা বললাম, কি অসুবিধা? জলে পিএইচ বা অ্যাসিড যদি বেড়ে যায়, পিএইচ নেমে গিয়ে অ্যাসিড বেড়ে গেলে মাছের রোগ জীবাণু সক্রিয় হয়। এছাড়া মাছের খাদ্য নষ্ট হয়, মাছের শারীরবৃত্তীয়ভাবে প্রত্যেকটা অর্গান বা তার যন্ত্রপাত মানে যন্ত্রাংশ যেগুলো বলি আমরা, দেহের অংশ, সেগুলো নষ্ট হয়, কারণ এই পিএইচে সমস্ত শরীরের গঠন ভালো থাকে। তো সেই জন্য আমরা পুকুরে চুন দিয়ে পিএইচটাকে ঠিক রাখবো। এই সঙ্গে মাঝে মাঝে জাল টানবো, জাল টেনে দেখবো মাছ সঠিকভাবে স্বাস্থ্যপ্রদ আছে কিনা, মাছের ছটফটানি বা তার শারীরিক শক্তি ঠিক আছে কিনা, এবং যদি তা না থাকে কোনো রোগ আসছে কিনা। যদি কোনো কিছু দেখা যায় রোগ আসছে বা তার শক্তি সামর্থ্য ঠিক মতো নেই, তাহলে তার পরিচর্যা করতে হবে। এবং যদি না করা হয় তাহলে আমরা 3 মাস পরে যখন শীতের শেষে জাল টানবো তখন দেখা যাবে যে মাছের রোগ হয়েছে, অথবা মাছ আদৌ বাড়েনি বা কিছু মাছ মরে গেছে, আমরা টের পাইনি। সেই জন্য এই অবশ্যই চুন প্রয়োগ এবং জাল টানা বিশেষ দরকার। আচ্ছা, এই শীতকালে তো মাছের বিভিন্ন রকমের রোগ হয়, তো কি কি ধরনের রোগ হয় আর এর প্রতিকার আমরা কিভাবে পাই? শীতের শেষে যে রোগগুলি আমাদের চোখে পড়ে মৎস্য চাষিদের পুকুরে, সেগুলো হচ্ছে প্রধানত আলসারেটিভ ডিজিজ সিনড্রোম, অর্থাৎ
মহামারী ক্ষত রোগ। এই রোগটা শীতের মধ্যে জীবাণুগুলো সক্রিয় হয় এবং এরা বাসা বাঁধে যদি যেখানে জলের পিএইচ ঠিকমতো মেনটেন করা হয় না, অথবা যেখানে জলের মধ্যে তলায় অনেক পর্যাপ্ত দূষিত পলি থাকে এবং যেখানে জাল টানা হয় না নিয়মিত, স্বাস্থ্যকর জল সেখানে নেই, সেসব জায়গায় মহামারী ক্ষতরোগ হলে প্রচুর মাছ আক্রান্ত হয় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই রোগ আক্রান্ত মাছ বাজারে নিয়ে গেলে বিক্রি হয় না বা মানুষ ঘৃণার জন্য কিনতে চান না, স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হন মাছ চাষি। এই রোগের মোকাবিলায় অ্যাকোয়া হেলথ নামে একটি ওষুধ আছে, সেই ওষুধ বিঘা প্রতি 150 মিলিলিটার প্রচুর পরিমাণে জলে গুলে প্লাস্টিকের পাত্রে ছড়ালে রোগের বিনাশ হয় বা রোগটা সেরে যায়। দ্বিতীয় ওষুধ হচ্ছে মেথিলিন ব্লু। যদি অ্যাকোয়া হেলথ সব জায়গায় না পাওয়া যায় বা দাম বেশি বলে অনেকে দিতে না চান, তাহলে মেথিলিন ব্লু একটা নীল রঙের চিনির মতো পদার্থ, সেটা বিঘা প্রতি 12 থেকে 13 গ্রাম জলে গুলে যদি জলে ছড়ানো যায় তাহলেও এই রোগটি সরে যেতে পারে। এছাড়া যে রোগ হয় ইদানিং লাল রঙের ছোপ ছোপযুক্ত মাছের গায়ে রোগ হচ্ছে, তাকে রেড ডিজিজ বা লাল দাগযুক্ত রোগ বলা হয়। এই লাল দাগের ক্ষেত্রে প্রথমেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট পুকুরে প্রয়োগ করতে হবে, বিঘা প্রতি 200 গ্রাম প্রতি জলাশয় জলে গুলে এটা ছড়াতে হবে। দ্বিতীয় কথা, যদি বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড বা সংক্ষেপে বিকেসি বলা হয়, এই বিকেসি বিঘা প্রতি 200 ml এটাকে প্রচুর পরিমাণে জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে ছড়ালে তার থেকেও এই লাল দাগযুক্ত রোগ সরে যেতে পারে। মোটামুটি এই শীতকালে এই ধরনের দুটো রোগই সাধারণত দেখা যায়। এই দুটি রোগের মোকাবিলা করতে পারলে চাষি যথেষ্ট লাভবান হতে পারবেন। এই শীতের মরশুমে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার ওঠানামা করছে, অর্থাৎ দিনের বেলায় কম হলে রাতের বেলা হয়তো দেখা যাচ্ছে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কিংবা রাতের বেলা তাপমাত্রা হয়তো কম হয়ে যাচ্ছে, দিনের বেলা তাপমাত্রা অনেক বেশি। তো সেক্ষেত্রে মাছের কি কি ধরনের পরিচর্যার দরকার আছে? শুধু শীতকাল বলে না, সারা বছর ধরেই এমন সময় হয় যে একটা বৃষ্টি হলো হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল, বা শীতকালে দিনের বেলাটা বেশ ভালোই গরম আছে, রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এই ঠান্ডা গরমের ওঠানামা তাপমাত্রার হেরফেরে মাছের তো অসুবিধা হওয়ার কথাই, যে কোনো প্রাণী এই তাপমাত্রা হেরফেরে ক্ষতিগ্রস্ত হয়। তো মূলত আমাদের পুকুরে তো সেই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় না যে তার শীতটা লাগবে না বা গরমটা লাগবে না। তবুও আমরা যেটা করতে পারি, যদি হঠাৎ করে গরম বেড়ে যায় গ্রীষ্মকালে, যে প্রতিদিনই দুপুরবেলা 40 ডিগ্রি পার হয়ে যাচ্ছে, জলে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত মাছের পক্ষে সহনশীল এবং সেই পর্যন্ত মাছ বাড়ে, তারপরে 40-42 হতে থাকলে মাছের কিন্তু অস্বস্তি হয় এবং মাছের শারীরবৃত্তিকভাবে মাছ ক্ষতিগ্রস্ত হয়। তো সেই জন্য আমরা ধারাবাহিকভাবে যদি দুপুরে গরম হয় তাহলে হালকা করে 3 পাতা পানা বা নাকছাবি পানা যাকে বলা হয়, পুকুরের উপরে ভেসে থাকে পাতলা মতো স্তর করে, সেই নাকছাবি পানা বা তেপাতি পানা আমরা কিছুটা এনে এমনভাবে ছেড়ে দেবো পুকুরে, যেটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ফাঁক ফোকর থাকবে, পুকুরের 1/3 ভাগ ঢেকে ফেলতে পারে। এরকম পানাকে আমরা যদি পুকুরে ছাড়ি তাহলে সেটা ছড়িয়ে গিয়ে পুকুরের জলে তাপমাত্রা কমিয়ে দেবে দিনের বেলা। আবার কিন্তু সেটাকে সন্ধ্যের পরে সাইডে বা দড়ি দিয়ে গুটিয়ে রাখতে হবে যাতে জলে অক্সিজেনের প্রবেশ হতে পারে। দ্বিতীয় কথা, যদি তাপমাত্রা নেমে যায় অর্থাৎ শীত করে, প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়, তাহলে জলের গভীরতা পারলে একটু বাড়িয়ে দিতে হয়। জল যদি একটু গভীর হয় তাহলে জলের তলদেশে তার তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা থাকে, সেই জন্য আমরা শীত পড়লে জলের গভীরতাটা বাড়িয়ে রাখাই ভালো। তৃতীয় যে সতর্কতা নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে, যখন ঠান্ডা বেশি হবে সেই সময় আমরা যদি চুনটাকে প্রতি মাসে একবার দেওয়ার কথা বলি, 5 থেকে 10 কেজি, সেই চুনটাকে আমরা যদি সপ্তাহে ভেঙে ভেঙে দিই, অর্থাৎ 2 থেকে 3 কেজি করে প্রতি সপ্তাহে জলে গুলে সকালবেলা উঠে চুনটাকে ভিজিয়ে পাতলা করে ঠান্ডা করে তারপরে যদি জলে গুলে ছড়াই, তাহলে প্রতি সপ্তাহে চুনটা দিতে থাকলে মাছের কিন্তু আলাদা রকম প্রতিরোধ শক্তি তৈরি হয়। সেই সঙ্গে আরও একটা ব্যবস্থা নেওয়া যায়, সেটা হচ্ছে আমরা যখন পরিপূরক খাবার মাছকে দেব, মূলত সর্ষে খোল, চালের গুঁড়ো, এটাকে গুঁড়ো করে মিশিয়ে বাড়িতেই চাষিরা তৈরি করতে পারেন। তার সঙ্গে 1 কেজি খাবারের সঙ্গে মাত্র 5 গ্রাম ইস্ট, যেটা খোলা বাজারে পাওয়া যায়, এই 5 গ্রাম ইস্ট আমরা যদি খাবারের সঙ্গে ভালো করে মিশিয়ে সেই খাবারটা মাছকে রেগুলার খাওয়াতে পারি, তাহলে শীতকালে এমনকি বর্ষাকালেও মাছের রোগ আসার প্রবণতা যেমন কমবে, তেমনি তাপমাত্রার হেরফেরে মাছের যে শারীরবৃত্তিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেটা হবে না। আচ্ছা, এইভাবে আমরা পরিচর্যা করতে পারি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা
বনস্পতিবাবুর কাছ থেকে জানতে পারলাম যে শীতের মরশুমে মাছের বিশেষভাবে পরিচর্যা কিভাবে নেওয়া হবে বা আমরা নিতে পারি। তো আশা করি এইভাবে যদি শীতের মরশুমে মৎস্য চাষিরা মাছের বিশেষ পরিচর্যা নেন তাহলে পরবর্তীকালে মাছের উৎপাদন আরও বেড়ে যাবে। শীত মানেই রং বেরঙের ফুলের সমাহার। উন্নত মানের নানা বর্ণের ফুলের আবেদন প্রকৃতিপ্রেমী মানুষদের টেনে আনে ফুলের জলসাঘরে। সম্প্রতি বোলপুরে বীরভূম বনবাণী চেতনার উদ্যোগে আয়োজিত হল ফুলমেলার ৮ম বর্ষ। এই সম্পর্কে ফুলমেলা আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের জানান দীনবন্ধু সিংহ। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, আমরা ৮ বছর ধরে যেটা প্রয়াস চালিয়ে আসছি সেটা হচ্ছে কি করে লোককে গাছের প্রতি আগ্রহ বাড়ানো যায়। একটাই উদ্দেশ্য, আগ্রহ, গাছের ওপর আগ্রহ বাড়লে আমাদের প্রকৃতিটা ভালো থাকবে। প্রকৃতিটা ভালো থাকবে ইন দ্য সেন্স আমরা আগামী প্রজন্মকে ভালো একটা দূষণ মুক্ত একটা ওয়েদার দিয়ে যেতে পারবো। এছাড়াও হচ্ছে যে বাচ্চাদের মনে বা যারা স্কুল পড়ুয়া তাদের মনে গাছের আগ্রহটা আনার একটাই উদ্দেশ্য। আগামী দিন সত্যি সত্যি গাছের দরকার। গাছ ছাড়া আমাদের বাঁচা কিন্তু মুশকিল, মানুষের বাঁচা খুব মুশকিল, জীবজন্তু বাঁচা খুব মুশকিল। সেই হিসাবে আমাদের এই উদ্দেশ্য যে আমরা এই উদ্যান চর্চার মাধ্যমে মানুষকে যাতে আরও জাগ্রত করতে পারি যে আপনারা গাছ লাগান, গাছকে ভালোবাসুন। আচ্ছা আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-1551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।